তোমাদের এক্সামের আর মাত্র গুনে গুনে 6 দিন বাকি আছে। আর এই সময় তোমাদের জন্য সেকেন্ড আমি বলবো হাই ভোল্টেজ ইম্পর্টেন্ট যে টেক্সটটি তোমাদের দরকার, এই টেক্সটটি হলো একটা কম্প্রিহেন্সিভ টেক্সট, দ্য পাসিং অ্যাওয়ে বাপু, নয়নতারা সাইকেলের লেখা দ্য পাসিং অ্যাওয়ে বাপুর সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিট, এই দুটো ইউনিটই হচ্ছে কম্প্রিহেন্সিভ মানে বোধমূলক। এখানে ততটা ইনফরমেশন আমরা পাবো না, এখানে আমাদের বোধ বা বুদ্ধি দিয়ে আমাদের দুটো ইউনিট মানে সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিট আমাদের বুঝে নিতে হয়। প্রথমেই আসছি সেকেন্ড ইউনিট। দেখো সেকেন্ড ইউনিটে আমি তোমাদের সামনে কতগুলো কোশ্চেন তোমাদের সামনে আমি রাখছি, যেভাবে আমরা সেকেন্ড ইউনিটটি পর পর পাই তারই পর থেকে কিছু কোশ্চেন আমি তোমাদের কাছে করছি এবং এই কোশ্চেনের আনসারিং যেটা হবে এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনা। দেখো ফার্স্ট যে ব্যাপারটি রয়েছে এটা হচ্ছে আমাদের অ্যাসপেক্টে গান্ধীজির সাথে শেষবারের মতো হাঁটার কি সিগনিফিকেন্স আছে। পয়েন্ট নাম্বার 2, হোয়েন গান্ধীজি ওয়াজ অ্যালাইভ, গান্ধীজি যখন জীবিত ছিলেন তখন তার অ্যাসপেক্টে হাঁটার কি সিগনিফিকেন্স ছিল এটা আমাদের এই টেক্সট বুঝিয়ে দেয়। এই দুটো ব্যাপার আমাদের লেখিকা নয়নতারা সাইকেল তিনি সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরেন। আমি প্রথম পয়েন্টে আসছি। দেখো টেক্সটটা এভাবে শুরু হয়েছিল যে গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। গান্ধীজির যে শব্দের শেষ অনুষ্ঠান সেটা হওয়ার কথা ছিল তার মৃত্যুর ঠিক পরের দিন। এখানে শব্দের শেষ অনুষ্ঠান কি একটা প্রসেশন, মানে গান্ধীজির মরদেহ একটা ওপেন ট্র্যাকে ফুলে ফুলে সাজিয়ে নিয়ে ঢেকে নিয়ে, আমরা যেমন কোনো বিশিষ্ট জন মারা গেলে পরে তার মরদেহ বিভিন্ন জায়গার এলাকার বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে, বিভিন্ন রুটে লোকজন দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা আগাম হিসাবে, ঠিক তেমনি গান্ধীজি মারা যাওয়ার পরেও অজস্র অগণিত লোক, হাজার হাজার লোক রাস্তায় দাঁড়িয়েছিল দুপাশে গান্ধীজিকে শেষবারের মতো দেখার জন্য। এই জন্য এখানে বলা হয়েছে আওয়ার্স ইন অ্যাডভান্স, ঘন্টার পর ঘন্টা আগাম হিসাবে দ্য পিপল লাইন দ্য ওয়ে, লোকজন দাঁড়িয়ে থাকলো সেই পথে হোয়ার দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু পাস, যে পথ দিয়ে এই ফিউনারাল প্রসেশনটা যাওয়ার কথা ছিল। এরপরেই সেই গুরুত্বপূর্ণ পয়েন্টটি আসবে। পদ্মাসী মিসেস নাইডুর ডটার সিম্পলি সেইড, তিনি অতি সরলভাবে বললেন উইল ওয়াক, আমরা হাঁটবো, and we shall be walking with বাপুজি for the last time, এবং আমরা শেষবারের মতো গান্ধীজির সাথে হাঁটতে থাকবো। এখানেই সেই কোশ্চেনটা আছে যে আমাদের অ্যাসপেক্টে গান্ধীজির সাথে হাঁটার কি তাৎপর্য। লোক গান্ধীজির যে ফলোয়ার্স, গান্ধীজির রিলেটিভস, গান্ধীজির যে অগণিত ফলোয়ার্স এবং রিলেটিভস, তাদের অ্যাসপেক্টে, জনসাধারণের অ্যাসপেক্টে গান্ধীজির সাথে হাঁটার কি তাৎপর্য ছিল। আসলে পিপল উইশ টু দেয়ার লাস্ট tribute, wish to pay their sincere tribute to the departed soul of বাপুজি through walking. বাপুজির সেই পরলোকগত আত্মার উদ্দেশ্যে তাদের শেষ শ্রদ্ধা, আন্তরিক শ্রদ্ধা নিবেদন করতে চাইলো হাঁটার মাধ্যমে। আর শ্রদ্ধার সাথে যা কিছু নিবেদন করা হয় তাকেই বলা হয় শ্রাদ্ধ। শ্রাদ্ধের দিনে আমরা কি করি, যে ব্যক্তি মারা যান তার ছবির সামনে ওই ব্যক্তির প্রিয় যে জিনিসটি ছিল, সেটা একটা হাঁটার লাঠি হতে পারে, সেটা কোনো একটা প্রিয় খাবার হতে পারে, আমরা ছবির সামনে সেই জিনিসটি রাখি, শ্রদ্ধার সাথে রাখি, একেই বলা হয় শ্রাদ্ধ। যদি এখানে এভাবে কোশ্চেনটা আসে তোমরা এভাবে লিখবে, পিপল উইশ টু পে দেয়ার সিনসিয়ার লাস্ট ট্রিবিউট টু দ্য ডিপার্টেড সোল অফ বাপুজি থ্রু ওয়াকিং। হাঁটার মধ্য দিয়ে লোকজন তাদের শেষ শ্রদ্ধা, আন্তরিক শ্রদ্ধা নিবেদন করতে চাইল গান্ধীজির পরলোকগত আত্মার উদ্দেশ্যে। এটা ছিল আমাদের ক্ষেত্রে গান্ধীজির সাথে শেষবারের মতো হাঁটার তাৎপর্য। এরপরে আরো কথা এগিয়ে যায় এখানে, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটা যন্ত্রণাপূর্ণ হাঁটা। এই যে যন্ত্রণাপূর্ণ হাঁটাটা কেন, লোকজনের হাঁটতে হাঁটতে কি পা ব্যথা হয়ে গেছে এই কারণে? না, এরকমটি মোটেই মনে করবে না। এই যন্ত্রণা ছিল মনের যন্ত্রণা, কারণ আর আমরা বাপুজির সাথে আর হাঁটতে পারবো না। এখন যে বাপুজির সাথে হাঁটবো সে বডি হয়ে আছে, তার এই মরদেহ, ইট ওয়াজ কভার্ড উইথ ফ্লাওয়ার্স অন অ্যান ওপেন ট্র্যাক, একটা খোলা ট্র্যাকে তার মরদেহ ফুলে ফুলে ঢাকা আছে এবং সেই গাড়িটি চলতে থাকবে, আমরা গাড়ির সামনে বা পিছনে আমরা হাঁটতে থাকবো। উই আর হার্ট ইন আওয়ার হার্ট, আমরা মনে কষ্ট পেয়েছিলাম, ব্যথা পেয়েছিলাম, আর তার জন্য এই যে শেষবারের মতো হাঁটবো তার সাথে থিঙ্কিং দ্য ট্রু ফ্যাক্ট, এই যে সত্যিকারের ফ্যাক্টটা ভেবে উই আর শক ট্রুলি, আমরা সত্যি সত্যি মর্মাহত হয়েছিলাম, তার জন্য বলা হয়েছে ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটা যন্ত্রণাপূর্ণ হাঁটা। থাউজেন্ডস অফ পিপল আর ট্রাইং টু টাচ বাপুজি's ফিট, হাজার হাজার লোক বাপুজির পা দুটো স্পর্শ করার চেষ্টা করছিল। কেন তারা ব্যর্থ হয়?
কারণ ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, ইন দ্যাট থিক ক্রাউড, সেই ঘন ভিড়ে মুভ করা, নড়াচড়া করাটা অসম্ভব ছিল। এখান থেকেও এক্সামে কোশ্চেন আসে, কিন্তু ভালোভাবে শুনে নাও। এরপরে আমাদের সেই কোশ্চেন যে গান্ধীজি কেন হাঁটতেন, মানে অ্যাজ পার গান্ধীজি, অ্যাজ পার বাপুজি, হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ ওয়াকিং। দেখো এখানে কতগুলো পর পর কথা উঠে আসবে। ফার্স্টলি, অ্যাজ অ্যান আনপ্রেসিডেন্টেড লিডার অফ দাদেন ইন্ডিয়া, ভারতবর্ষের তৎকালীন অবিসংবাদী নেতা হওয়ায়, মানে গান্ধীজির ধারে কাছে আশেপাশে আর অত বড় মাপের আর কোনো নেতা ছিল না, একমাত্র আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ছাড়া। ভারতবর্ষের তৎকালীন অবিসংবাদী নেতা হওয়ায় গান্ধীজি took the necessity of walking, গান্ধীজি হাঁটার প্রয়োজনীয়তা অনুভব করলেন। ওয়াকিং ইজ এ ওয়ান্ডারফুল প্রসেস টু কমিউনিকেট উইথ দ্য কমন মাসেস, কমন পিপল, উইথ দ্য হ্যাভ নটস। হাঁটাটা ছিল একটা চমৎকার পদ্ধতি যারা দরিদ্র ভারতবাসী তাদের সাথে কমিউনিকেট করার। তো একজন সত্যিকারের নেতা হয়ে গান্ধীজি এই প্রয়োজনীয়তা বোধ করলেন, তার জন্য তিনি হাঁটার এই পদ্ধতিটি গ্রহণ করলেন। পয়েন্ট নাম্বার 2, when you walk you can observe everything, anything from your close to the horizon in the distance, তোমার কাছ থেকে শুরু করে, মানে আশেপাশে যা আছে সে শুরু করে অতি দূরে যে দিগন্ত দেখা যাচ্ছে সে পর্যন্ত তুমি সবকিছু দেখতে পাবে। পয়েন্ট নাম্বার 3, ওয়াকিং ইজ এ ওয়ান্ডারফুল প্রসেস অফ সেভিং মানি, দ্যাট ইজ কল্ড ইকোনমি। তো হাঁটা হচ্ছে একটা চমৎকার পদ্ধতি টাকা পয়সা বাঁচানোর, মানে সাশ্রয়ের। সো গান্ধীজি wished to uphold himself burning example before the common masses, common people. হাঁটার মধ্য দিয়ে গান্ধীজি সাধারণ জনসাধারণের সামনে জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ রূপে তিনি তুলে ধরতে চাইলেন। কারণ ওয়াকিং রিকোয়ার্স নো ভেহিকল এক্সেপ্ট আওয়ার ওন বডি, কারণ এই হাঁটায় কোনো যানবাহনের দরকার হয় না আমাদের নিজেদের দেহ ছাড়া। অ্যান্ড ওয়াকিং রিকোয়ার্স নো ফুয়েল এক্সেপ্ট আওয়ার ওন এনার্জি, এবং এই হাঁটাতে আমাদের কোনো জ্বালানির দরকার হয় না আমাদের নিজস্ব শরীরের শক্তি, শারীরিক শক্তি ছাড়া। আর এই কারণে সেই সময় আর দরিদ্র ভারতবাসী যাতে হাঁটার মাধ্যমে কিছু টাকা পয়সা সেভ করতে পারে, এবং টাকা পয়সা সেভ করতে পারলে একটা স্লো প্রগ্রেস, একটা ধীর অগ্রগতিও সম্ভব, একটা ডেভেলপমেন্ট ভারতবর্ষের সম্ভব, এটা গান্ধীজি মনে করলেন। এই জন্য বলা হয়েছে ওয়াকিং মিনস আ স্লো প্রগ্রেস, হাঁটা বলতে বোঝায় একটা ধীর অগ্রগতি। বিসাইডস what was stale, what was very commonplace, what was ordinary, গান্ধীজি would transform them to a joyful effort, যা ছিল অতি সাধারণ সেই সাধারণকে গান্ধীজি অসাধারণ করতে পারতেন, একটা আনন্দপূর্ণ প্রচেষ্টায় রূপান্তরিত করতে পারতেন। এভাবে আমরা দ্য পাসিং অফ বাপুর সেকেন্ড ইউনিটটি আমরা সাজাতে পারি। আজকের আলোচনায় যে সমস্ত পয়েন্টগুলো আমি জোর দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, তোমরা অবশ্যই পরীক্ষার আগের রাতে, না পারলে পরীক্ষার আগের রাতে এই সমস্ত পয়েন্টগুলো একবার একটু দেখে যেও। আমার আলোচনা তোমাদের এক্সামে হেল্প করবেই করবে। আমার এই আলোচনাটি তোমাদের পরীক্ষাকে সিম্পলিফাই করবেই করবে, এটা তোমরা নিজেরাও বুঝতে পারবে। পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য দা পাসিং অফ বাপুর থার্ড ইউনিট এবং অবশ্যই আওয়ার রানওয়ে কাইট, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষায় আসবে বলে মনে করা হয়, ওই টেক্সটিও তোমাদের আমি সিম্পলিফাই করে দেব। আলোচনা ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। একান্ত অনুরোধ, তোমাদের নিজেদের স্বার্থে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সবার পরীক্ষা ভালো হোক এবং সবার পরীক্ষা ভালো হবেই হবে, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি।